আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথম দেখা গল্পের চতুর্থ পার্ট। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। 5 নম্বরে ছিল একসাথে থাকা অবস্থায় ফোন পরিহার করুন। ফোনে কথা বলার সময় বুঝাতে চেষ্টা করবেন আপনি ওর প্রতি মনোযোগী, তার প্রতি আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে। সে তো নির্বাক ফরি, এটাও হবে না। বাস্তবে তো কাছে পায় না। আর ফোনে কি সিম কোম্পানি মেয়েদের সাথে কথা বলবো? 6 নম্বরে ছিল তাকে প্রশ্ন করুন, বিশেষত তার ব্যাপারে। মেয়েরা নিজের ব্যাপারে আলোচনা পছন্দ করে, যেমন তার ভালো লাগা ভালো জিনিস ইত্যাদি ইত্যাদি। আমার আলোচনা তার সমতুল্য নয়, পরি সবসময় আলোচনার উদ্দেশ্য। 7 নম্বরে ছিল সবসময় দরজা খুলে তাকে স্বাগতম জানান। এই পরিস্থিতিতে কোনোদিন পড়িনি, আর পড়লে ট্রাই করবো। 8 নম্বরে ছিল কোনো কাজ করার আগে তার সাথে পরামর্শ করুন, এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন। দূর হুদয় বিনষ্ট। 9 নম্বরে ছিল না পড়লে জোকের মতন লেগে থাকুন, হাল ছাড়বেন না। দেখলেন ভাই প্লে স্টোরে এক পর্যন্ত ব্যর্থ, তবে শেষেরটা মেনে চলবো। হয়ে যাক যা কিছু, ধরে তো সবকিছু হয় না। জানি কিছু দুষ্ট মেয়েরা ফুটে ফেলেছে, ফুটলে ছেলেদের জন্য ভালো হবে। পরে জিম মেরে বারান্দায় বসে আছে, আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম। পরের দিকে একবার সুদৃষ্টিতে তাকিয়ে মনটা বিষণ্ণ হয়ে গেল। কোথায় পড়ি আর কোথায় আমি? পড়ি তো পড়ি, আমি তো কোন গায়ের রাখাল, কোনোভাবে যায় না পরির সাথে আমার। তাহলে কেন তার পিছনে আমি পড়ি আছি? কোনো রুলস ফলো করা যাবে না, নিজের বিবেকটাই বাধা দেয়। হতে পারে পরি কথা বলতে পারে না, কিন্তু তার রূপ আর মাধুর্য মায়াবী, সবকিছু তো আর অস্বীকার করা যায় না। আস্তে আস্তে পিছন হাঁটলাম সেখান থেকে, তবে পারলাম না সেখান থেকে অনুভূতি গুলো নিয়ে পিছন হাঁটতে। থাকুক না কিছু অনুভূতি পরির কাছে, আমি না হয় অনুভূতি ছাড়া বো করে হাঁটি। দিনের আর বাকি সময়গুলো পরির কাছেও গেছিনি, আনাসের কাছেও যায়নি। চুপচাপ বসেছিলাম বনলতার সাথে। বনলতা বসে বসে উপন্যাস লিখছে। আজকে শুরু করলো, সামনে বইমেলা প্রকাশ পেতে পারে। বনলতা কয়েকটি বইও প্রকাশ করেছে। ওর তো আর কাজ নেই, সবসময় বসে বসে এই কাজগুলো করে। আমি হতাশ হয়ে বললাম, ওহে কবি শুনো আমার আর্জি, আমি কি থাকবো তোমার এই কবিতাতে? বনলতা আমার দিকে তাকিয়ে বলল, লেখা করিলাম বন্ধ, আজকে করব আনন্দ। কি মজা, হিমেল বলেছে আজকে ছন্দ। মুস্কি হেসে বললাম, দূর পাগল, আমি কি তোর মতন নাকি? 15 মিনিট ভেবে এটা বললাম, এখন বল উপন্যাসে আমাকে রাখবি? বনলতা বলল, পুরো উপন্যাসটা তো তোকে নিয়ে। আমি বললাম, ওয়াও, বলিস কি? তাহলে তো পড়তে হয়। বনলতা বলল না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আগে বই চাপুক তারপরে পড়বো। তারপর রাত 11টার দিকে বাড়িতে আসলাম। বাইরে লাইট বন্ধ, দরজায় টোকা দিলাম। একটু পর আম্মু দরজা খুলে দিল। গুম গুম চোখে আম্মু বলল, বৌমার রুমে খাবার নিয়ে গেছে, খেয়ে নিস। আমি বৌমা শব্দটা শুনে কেঁপে উঠলাম। বলে কি? তবে মনটা আবার বার হয়ে গেল পিছনের কথাগুলো ভেবে। নিজের বিবেকের কাছে নিজে বন্দি। রুমে এসে দেখি পরি চেয়ারে বসে আছে, চোখে গুম গুম ভাব। আমি পরীকে দেখেও না দেখার বান্দরের নিচে বিছানায় শুয়ে পড়লাম। পেটে খিদা থাকা সত্ত্বেও পরীকে দেখে পেট ফুলিয়ে আসছে। আমি পরীর দিকে হালকা তাকালাম, আমাকে হাত দিয়ে ভাত খাওয়ার জন্য ডাক দিচ্ছে। আমি দেখেও না দেখার বান্দরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। মধ্যরাতে ঘুম ভাঙলো পেটের খিদায়। শোয়া অবস্থা তাকিয়ে দেখি আমার ছোট্ট টেবিলে পরি মাথা নিচু করে অনবরত শব্দহীন কেঁদে যাচ্ছে। পাশে মোমবাতির আলো মিটি মিটি জ্বলছে। আমি লাড়াচাড়া করিনি। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন জমে গেল। পরি কান্না করছে কেন? আমার কথায় কষ্ট পেয়ে কাঁদছে, না তার ব্যক্তিগত কোনো কারণে কাঁদছে? মনে কিসের এত কষ্ট? দিনের বেলা বুঝে যায় না পরি রাতের বেলা এভাবে কাঁদতে পারে। আবার ঘুরে ফিরে সে অতীতের কথাগুলো আসছে। কে পরি, কোথা থেকে আসলো, কি ওর পরিচয়, কিসের বয়সে আজ বাকহীন, কারা তাকে নিয়ে এসেছে? পরের দিন চলে গেলাম বন্ধু আনাসের ফার্মেসিতে। আনাস বলল, তোর জন্য একটা সুখবর আছে। অন্য মনস্ক হয়ে ফার্মেসিতে বসেছিলাম, হঠাৎ সে কথাটা বললো। আগ্রহ নিয়ে বললাম, কি? আনাস বলল, মেয়েটাকে জানতে পেরেছি। আমি বললাম, বলিস কি? আনাস বলল, সে সাধারণ কোনো মেয়ে নয়। আমি বললাম, মানে কি? আনাস বলল, তোকে টোপ হিসাবে ব্যবহার করছে। আমি বললাম, বলিস কি সব? আনাস বলল, আমার কথা বিশ্বাস হয় না তোর? আমি বললাম, তোর কথার আগামাথা কিছু বুঝতে পারছি না। আনাস বলল, সামনের 1 তারিখে দিনটার একটা বিশেষ প্ল্যান সাজানো আছে, সেদিনে তোর মৃত্যু হতে পারে, তাও আবার পরের হাতে। আমি বললাম, হোয়াট মানে আনাস? আমি কিছু বুঝতে পারছি না, একটু খুলে বল। আনাস বলল, এইটুকু শুনে হাঁপিয়ে উঠেছিস? আরো কথা বাকি আছে। আমি বললাম, পরিষ্কার করে বলতো কি বলতে চাইছিস? আনাস বলল, আমি সঠিক সব তথ্য জানি না, কিন্তু কিছুদিন পরে সব তথ্য জানতে পারবো। তবে সরি, তোকে কিছু বলতে পারবো না। তোর চোখের সামনে সবই দেখবি, ওর সাথে সব বুঝে যাবি। আমি যদি না এখন বলি তাহলে তুই সবগুলো তালগুলো পাকিয়ে ফেলবি। আমি বললাম, ওর পরিচয়টা একটু। আনাস আমাকে থামিয়ে দিয়ে বলল, ব্ল্যাক লেডি কিলার, আন্ডারওয়ার্ল্ডের ডন, মিস শুভ্রা। আর তুই ভাবছিস সে ভারতীয় না? বোকা, বড় বোকা তুই। একটা মেয়ে তোর পিছনে হলো আর তোর মন পড়ে গেল। মানুষ যাচাই বাছাই করে। মেয়েটার হাতে হিন্দি লেখা দেখে বুঝে গেলি সে ইন্ডিয়ান। শুন বোকা, 30টা দেশের ভাষায় তার আয়ত্ত। ওর জন্ম কোথায় জানিস? ওর জন্ম বাংলাদেশে। আমি বললাম, ও তো কথা বলতে পারে না। আনাস বলল, শুধু তোকে টোপ বানানোর জন্য। আমি বললাম, আমাকে কেন? আর 3 দিন মেডিসিনের মেয়াদ থাকবে, যার সাহায্যে সে বোবা হয়েছিল। আনাস বলল, সময়ের অপেক্ষা করো বন্ধু, এই ভয়ঙ্কর খেলা আমিও যোগ দিব। তোকে যা যা বলবো তাই তাই করবি, না হলে কিন্তু 1 তারিখের আগে 2 জনে মরবো, পুরো দেশ উলট পালট হয়ে যাবে। আর খবরদার এসবের ইঙ্গিত তুই শুভ্রাকে দিবি না। আমি বললাম, তুই কিন্তু জানলি কিভাবে? আনাস বলল, একটি কথা মনে রাখবি, মনোবিজ্ঞান আমার পেশা হলো, হ্যাকিং আমার নেশা। রাতে তোকে আমার ল্যাবে নিয়ে যাব। এখন আগের মতন হয়ে যা, ভেঙে পড়িস না। ওদের মতন 30,000 মানুষের গোল খাবার সক্ষমতা আমার আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আনাস বলল, গতকাল শুভ্রাকে তুই প্রপোজ করেছিস না? আমি বললাম, ও মাই গড,
তুই এটাও জানিস? আনাস বলল, বন্ধু এখন 2025 সাল চলে। আমি বললাম আমার প্রেশারটা একটু মাপতো, লো হয়ে গেল কিনা। আনাস বলল, কিছুই হয়নি, সবই মনের ভয় পাস না, সব ঠিক রাখ। চলে আসছিলাম, পিছন থেকে আনাস আবার ডাক দিয়ে বলল, আনাস বলল তোর মোবাইলটা চাইতে পারে, তো সিমটা দিয়ে যা। কি করার, পিছনে আবার গিয়ে ওকে সিমটা দিয়ে আসলাম। আনাস একটা নতুন সিম দিল আমার মোবাইলে। আনাস বলল, এই সিমটা অনেক কিছু, আজকে বাসায় গেলে তোর কাছে মোবাইলটা যেতে পারে, দিয়ে দিস, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, শুভ্রা কিন্তু তোর প্রতি দুর্বল হচ্ছে, কখনো না করিস না, হতে পারে এটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট। আমি বললাম, না করবো কেন? আনাস বলল, সময়ের অপেক্ষা করে বন্ধু, সব আনার মতন পরিষ্কার হয়ে যাবে। এসব কি সত্যি? আনাস মিথ্যা বলার ছেলে না, আবার বলছে সময়ের সাথে সাথে সব জানতে পারবো। আমার মতন একটা সাধারণ ছেলেকে নিয়ে কিসের এত প্ল্যান থাকতে পারে, সেটা এত ভেবে পাচ্ছি না। ভালোভাবে আশ্রয় দিয়েছি, তার প্রতিদান এটা। আরে পরি, তোর মনে মনে এত কিছু, কিন্তু আনাস এত তথ্য পেলো কোথায়? পুরো প্ল্যানের বিষয়টা আমাকে স্পষ্ট করে বলেনি, পুরো তাল গোল ফাঁকিয়ে ফেলেছে। শুভ্রা নাকি কি যেন চাই, এই মেয়েটা নাকি আন্ডারওয়ার্ল্ডের ডন, পুরো মাথায় নষ্ট, বিশ্বাস হয় না। এখনো সবকিছু স্বপ্ন লাগছে। আসার সময় আনাস যেন কি যেন বললো, শুভ্রা নাকি আমার প্রতি দুর্বল হচ্ছে। তাহলে মারার প্ল্যান কেন করছে? না, আনাসের কাছ থেকে রাতে সবকিছু জানতে হবে, সবকিছু উল্টা পাল্টা। আনাসের ফোন পেয়ে চলে গেলাম আনাসের দেয়া ঠিকানায়। নাস্তাও করিনি, কাল রাতেও তো কিছু খাইনি, শরীর আর চলছে না। কোনো মতো আনাসের কাছ থেকে এসে বাড়িতে এসে টেবিলে বসলাম। আম্মু খাবার দিল, খাবারের উপর আক্রমণ চালালাম। অর্ধেক খাওয়া শেষ, হঠাৎ রুম থেকে শুভ্রা বেরিয়ে আসলো। আমার এমন খাওয়া দেখে সে মুচকি এসে আমার পাশের টেবিলে বসলো। শুভ্রাকে দেখে আনাসের কথা মনে পড়ে গেল। ওর দিকে তাকাতেও ভয় করছে, এত ডেঞ্জারাস একটা মেয়ে, কত সাদা সিধা অভিনয় করছে, একদম মেনে নেওয়া যায় না। ক্ষণে ক্ষণে মনে হয় আনাস মিথ্যা বলছে, কিন্তু আনাস মিথ্যা বলার ছেলে না। সত্যি কথা বলতে শুভ্রাকে দেখে আর পেটে খাবার নামছে না, তাই উঠে গেলাম। শুভ্রা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। একটা মানুষ এত ফাঁকাফুক্ত অভিনয় কিভাবে করতে পারে? সে প্রথম দিন থেকে সুন্দর করে অভিনয় করে যাচ্ছে, বুঝার কোনো কায়দা নেই। নতুন সিমটা মোবাইলে লাগিয়ে শুয়ে শুয়ে দেখছি, শুধু আনাসের নাম্বারটা সেভ করা আছে। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বেজে উঠলো, ঢুকে দেখি আনাস দুইটা ছবি পাঠিয়েছে। একটা মেয়ে বিমান থেকে নামছে, সাথে অনেকগুলো সিকিউরিটি, চোখে কালো চশমা, আর একটা জিন্স প্যান্ট আর গেঞ্জির উপরে কোট পরে আছে। ভালো করে লক্ষ্য করলাম, দেখি এটা তো শুভ্রা। আর একটা ছবি দেখি গুরুত্বপূর্ণ মিটিং, সেখানে শুভ্রা বসে আছে। তার মানে আনাস সব সত্যি বলছে। পরক্ষণে আনাস আরেকটা মেসেজ দিল, মেসেজ দিয়ে বলল, বিশ্বাস হলো? আমি বললাম হুম। আনাস বলল, রাতে আসিস, আরো বিশ্বাস হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আনাস বলল, পিকগুলো ডিলিট করে ফেল। আমি বললাম ওকে। কথার মধ্যে দিয়ে শুভ্রা রুমে ঢুকলো। আমি আবার রীতিমতো কাঁপাকাঁপি শুরু করলাম। এত ভয় লাগছে বলে বুঝাতে পারবো না, শুধু এই চিন্তাটা মাথায় আসছে, আমি ওর কি ক্ষতি করেছি, সে আমাকে মারতে চায়। আমি তো সাদা সিধা লোক, আমাকে দিয়ে তার কি হবে? আমি বেশিক্ষণ তার দিকে না তাকিয়ে মেসেজগুলো ডিলিট করলাম। শুভ্রা গোমরা মুখে এসে আমার পাশে বসলো। আমার শরীর যে কাঁপছে, তা ডাকতে আমি কম্বল মুড়ি দিলাম। হঠাৎ শুভ্রা হাতের ইশারা বললো মোবাইলটা দিতে। আনাসের কথাগুলো সত্যি হতে লাগলো। আমি অন্যের দিকে তাকিয়ে মোবাইলটা বাড়িয়ে দিলাম। বাবা যায় আন্ডারওয়ার্ল্ডের ডন, আমার মতন কয়েকশো ছেলে পিছনে নিয়ে ঘুরে। আমি আর চোখে তার কাণ্ড কারখানাগুলো লক্ষ্য করছি। শুভ্রা মোবাইলটা নিয়ে রুম থেকে চলে গেল। একটু পর মোবাইলটা নিয়ে আবার আসলো। আমি অন্যদিকে মোবাইলটা নিয়ে ঘুরে গেলাম। সন্দেহ বেড়ে গেল দ্বিগুণ। সে বোবা মানুষ, মোবাইলটা নিয়ে কি করবে? শুভ্রা ঠাই দাঁড়িয়ে রইলো। বুঝতে পারলাম মনের মাঝে ভয়, এ বুঝি পিছন থেকে চাকু দিয়ে আঘাত করবে। তড়িঘড়ি করে উঠে বাইরে চলে আসলাম। আব্বু উঠানে পেয়ারা গাছ লাগিয়েছিল, এবছর ইচ্ছা মতো পেয়ারা ধরেছে। এখনো ফ্যাটের খিদে কমেনি, তাই গাছে উঠলাম। গাছ থেকে একটা ফাললাম, আর একটা ফাটতে বারিন্দার দিকে চোখ গেল। দেখি শুভ্রা দুই হাত বুকে জড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভাবছে প্ল্যানটা আরো কিভাবে পাকাপোক্ত করা যায়। তারপরে গাছের একটা ডালে বসলাম। এখন গাছ থেকে নামতে পারবো না, অলরেডি আমার শরীর কাঁপাকাঁপি করছে। এখন নামতে গেলে পড়ে যাব। এখানে একটা জিনিস লক্ষণীয়, বড় কোনো মিশন কমপ্লিট করতে গেলে ছোট ছোট মিশন গুলো গুরুত্ব নিয়ে দেখতে হবে, যেমনটা শুভ্রা করছে আমার সাথে। মনে হয় 100 কোটি টাকা ছাড়া সে এভাবে মিশনে নামবে না। দেখুন না, সে একবার তার পারদর্শিতা। এতটুকু মেয়ের মাথায় এত কিছু, কিন্তু কোকে ফতে কে নিয়ে আসলো, তার ক্ষমতার উৎস কি? আর গতকাল শুভ্রা এভাবে রাতে কাঁদছিল কেন? এই প্রশ্নটা আমাকে খুব ভাবাবে। হঠাৎ লক্ষ্য করলাম গুটি গুটি পায়ে শুভ্রা আমার দিকে আসছে। গাছের নিচে এসে হাতের ইশারা বললো তাকে একটা পেয়ারা দিতে। আমি হাতে থাকা পেয়ারাটা তাকে দিলাম। শুভ্রা মুস্কি হেসে না দিয়ে পেয়ারাটা খেতে শুরু করলো। আমি গাছ থেকে নেমে হাঁটা ধরলাম হিয়াতিয়ের স্কুলের দিকে। স্কুলের বেতন বাকি আছে 2 বোনের, দিয়ে আসি, পরে মনে থাকবে না। বেতন আর রেজিস্ট্রেশনের টাকা সহ সবকিছু পরিশোধ করলাম। একটা মেয়েকে বললাম 10ম শ্রেণী ক্লাস থেকে হিয়াতিয়াকে ডেকে নিয়ে আসো। আমি 2 তলা বিল্ডিং এর পাশে গাছের তলায় বসে আছি। আনাসের বলা